আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ও ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সমাজকর্ম পরীক্ষাকে অনেক বেশি সহজ ও কমন ভিত্তিক করার লক্ষ্যে আজকে নিয়ে এসেছি একটি সুপার সাজেশন ভিডিও। এই সাজেশনটি ফলো করলে তোমরা পরীক্ষাতে 80% প্লাস প্রশ্ন কমন পাবা। আর এই সাজেশন ভিডিওটা মূলত হচ্ছে এইচএসসি ২৬ ব্যাচের জন্য, যাদের অল্প কিছুদিন পরেই পরীক্ষা, তোমাদের জন্যই মূলত এই ভিডিওটা বানানো। তবে যারা ২৭ ব্যাচ আছো তোমরাও চাইলে এই ভিডিওটা দেখতে পারো। তোমরা অনেক আগে থেকেই যেন এটা গোছানো প্রস্তুতি নিতে পারো। সেই জন্য তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারো। আর আমাদের এই সাজেশন ভিডিওটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো সেগুলো সম্পর্কে আলোচনা থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলা সেগুলো নিয়েও আলোচনা থাকবে। আর এখানে আমরা আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে এই ভিডিওটাকে আমরা ২ টা ভাগে ভাগ করেছি। একটা ভাগ হচ্ছে তোমাদের মধ্যে এরকম কিছু স্টুডেন্ট আছো যারা হচ্ছে ফার্স্ট ইয়ারের ১ম থেকে এখন পর্যন্ত রেগুলার পড়াশোনা করেছো। প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে তোমার মোটামুটি একটা ধারণা আছে। এখন তুমি শেষ মুহূর্তে আইসা চাচ্ছ যে তোমার এ প্লাসটা নিশ্চিত করতে, এবং কোন টপিকগুলো আসলে গুরুত্ব দিয়ে পড়বা, কোন অধ্যায়গুলো ভালো করে পড়বা, যেগুলো থেকে তোমার পরীক্ষাতে বেশি প্রশ্ন কমন আসবে, সেই ব্যাপারটা তোমাকে এখানে আমরা গুছিয়ে দিব। আরেকটা হচ্ছে তোমাদের মধ্যে এরকম কিছু স্টুডেন্টও আছো যারা হচ্ছে ১ম থেকে এখন পর্যন্ত রেগুলার পড়াশোনা করোনি, বা এমনও অনেকেই আছে যারা হচ্ছে এখন পর্যন্ত এই অধ্যায়গুলা টাচও করেনি। এরকম স্টুডেন্টও তোমরা পাবা। তো তারা এখন শেষ মুহূর্তে কি চাচ্ছে? তারা চাচ্ছে যেন একটা এভারেজ রেজাল্ট করে, মোটামুটি একটা রেজাল্ট করে পাস করতে পারে। তো তাদের জন্য এখানে যান বাঁচানোর কিছু ট্রিক্স থাকবে, কিছু কৌশল থাকবে, কিছু অধ্যায়ের আলোচনা থাকবে, যেগুলা পড়লে তোমরা মোটামুটি একটা রেজাল্ট করে পাস করতে পারবা। তো চলো আর দেরি না করে আমাদের যে মূল আলোচনাটা সেটাতে যাই এবং তোমাদের সুপার সাজেশনের আলোচনা শুরু করি। তো এখানে সুপার সাজেশনের শুরুতেই তোমাদের জন্য থাকবে হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহের আলোচনা। তোমরা যারা একটা এভারেজ রেজাল্ট করে পাস করতে চাচ্ছ, বা মোটামুটি একটা রেজাল্ট করে পাস করতে চাচ্ছ, সারা বছর পড়াশোনা করো নাই, তোমাদের জন্য হচ্ছে এই সাজেশনটা বেসিক্যালি। আর যারা এ প্লাস পাইতে চাও তাদের জন্য এরপরে আলোচনা থাকবে। তবে তোমাদেরকেও এ প্লাস পাইতে হলে এই অধ্যায়গুলা অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তোমাদের অন্য অধ্যায়গুলোর পাশাপাশি এইগুলা ভালো করে পড়া লাগবে। আর যারা এভারেজ রেজাল্ট করে পাস করতে চাচ্ছ তারা এই অধ্যায়গুলা পড়ে জানে বাঁচতে পারবে। এই হচ্ছে মূল কথা। তো চলো সেই অধ্যায়গুলো কি কি দেখি। এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে সমাজকর্ম প্রথম পত্রের, সমাজকর্ম পেশার ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এই অধ্যায়টা তুমি যদি পড়ো এখান থেকে তোমার অনেক প্রশ্ন সিকিউ এমসিকিউতে কমন পাবা। এই অধ্যায়গুলা প্রতিবারই এই অধ্যায় থেকে সিকিউ এমসিকিউ সব প্রশ্ন আসে। তারপরে চতুর্থ যে অধ্যায়টা আছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়সমূহ, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকেও প্রতিবার সিকিউ এমসিকিউ রিপিট হয়, এমনকি এখান থেকে বারবার সিকিউ এমসিকিউ প্রশ্ন আসে প্রতিবারই। তাহলে এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এই অধ্যায়ের যে আলোচনাগুলো আছে যে টার্মগুলো আছে সেগুলো যদি তুমি ভালো করে বুঝো তাহলে তোমার বাকি অধ্যায়গুলো বুঝতে অনেক বেশি সহজ হবে, বা তুমি সহজেই বাকি অধ্যায়ের আলোচনাগুলো বুঝতে পারবা। তাহলে এই দ্বিতীয় অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মোটামুটি রেজাল্ট করতে চাচ্ছ তাদেরকেও ভালো করে পড়া লাগবে। আর যারা এ প্লাস পাইতে চাও তাদেরকেও এই অধ্যায়টা গুরুত্ব সহকারে অনেক ভালো করে পড়া লাগবে। তারপরে আসি ষষ্ঠ অধ্যায়, সমাজকর্ম পদ্ধতি। এটা হচ্ছে তোমাদের প্রথম পত্রের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি একটা হয় সেটা হচ্ছে এই সমাজকর্ম পদ্ধতি। সমাজকর্মের যে 3টা পদ্ধতি আছে, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, এই সমষ্টি সমাজকর্ম, দল এবং ব্যক্তি, এই যে 3টা সমাজকর্ম পদ্ধতি, এইটা সম্পর্কে বিস্তারিত অবশ্যই তোমার জানা লাগবে। এখান থেকে সিকিউ এমসিকিউ মাস্ট তোমাদের পরীক্ষাতে আসবেই। তাহলে এই অধ্যায়ের যে সমাজকর্ম পদ্ধতির আলোচনা আছে সেটা তোমার বিস্তারিত একদম গভীরভাবে পড়াশোনা লাগবে। তাহলে এই অধ্যায়টা তোমরা ভালো করে পড়বা যারা এভারেজ রেজাল্ট করতে চাও এবং এ প্লাস পেতে চাও, উভয়ই এই অধ্যায়টা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। তারপরে আসো সপ্তম অধ্যায়, সামাজিক নীতি, পরিকল্পনা এবং সমাজকর্ম। এই অধ্যায়টাও অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকেও সিকিউ এমসিকিউ দুইটাই পরীক্ষাতে আসে এবং বারবারই আসতে দেখা যায়। তাহলে এই অধ্যায়ের সামাজিক যে নীতিসমূহ আছে, কি কি নীতি আছে এবং পরিকল্পনাগুলো কি কি আছে, সমাজকর্ম সাথে এগুলোর সম্পর্ক কি, সেই বিষয়গুলো বিস্তারিত তোমাকে জানা লাগবে। তোমার পরীক্ষাতে সিকিউ এমসিকিউ দুই জায়গাতেই এই অধ্যায় থেকে কমন পাবা। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহের আলোচনা। পরবর্তীতে আমরা দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমরা প্রথম পত্রে যা আছে সব শেষ করে তারপরে আমরা দ্বিতীয় পত্রে যাব। তো এখানে এই যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় তুমি যদি ভালো করে পড়ো, এই 4টা চ্যাপ্টার, ঠিক আছে, এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়লে তুমি পরীক্ষাতে এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবা। তাহলে এখান থেকে যদি তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাও তাহলে তুমি কি করতে পারবা, অ্যারাউন্ড 60% প্লাস মার্কস তুমি এই কয়েকটা অধ্যায় পড়ে নিয়ে আসতে পারবা। এটা হচ্ছে যারা এভারেজ রেজাল্ট করতে চাও, তোমাদের হাতে সময় একদমই কম, আগেও একদমই পড়াশোনা করো নাই, এখন শেষ মুহূর্তে আইসা তুমি যদি এই 4টা অধ্যায় পড়ো তাহলে তুমি জানে বাঁচতে পারবা, এভারেজ একটা রেজাল্ট করতে পারবা। এরপরে আসি
যারা হচ্ছে এ প্লাস পাইতে চাও বা 80+ মার্ক পাইতে চাও, তাদের জন্য আসলে কি করণীয়, তোমরা কিভাবে পড়বা। যেহেতু তুমি এ প্লাস পাইতে চাচ্ছ, আমি ধরেই নিলাম তুমি প্রথম থেকেই সিরিয়াস পড়াশোনা করেছো বা এই প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে তোমার মোটামুটি একটা ধারণা আছে, এই জন্যই তুমি এ প্লাস পাওয়ার আশা করতেছো। তো এখন তুমি যদি এ প্লাস পাইতে চাও, তোমার জন্য শর্টকাট কোনো ওয়ে না, তোমাকে প্রত্যেকটা অধ্যায়ই পড়া লাগবে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাকে জানা লাগবে কোন অধ্যায়গুলো ভালো করে পড়া লাগবে, কোন অধ্যায়গুলোতে আমরা সময় বেশি দিব, কোন অধ্যায়গুলোতে সময় কম দিব, সেই বিষয়টা তোমার ক্লিয়ারলি জানা লাগবে। আর পরীক্ষাতে কিন্তু সব অধ্যায় থেকে সবসময় প্রশ্ন আসে না এবং সব টপিক থেকেও প্রশ্ন আসে না। তাহলে এই টপিক নিয়ে আলোচনাটা পরে আসবে, এখানে যেহেতু অধ্যায়ের আলোচনা, অধ্যায় রিলেটেডই বলি। এখানে কোন অধ্যায়টাতে তোমার সময় বেশি দেওয়া লাগবে, কোন অধ্যায়টা পড়লে পরীক্ষাতে কাজে দিবে, সেইটা তোমার বোঝা লাগবে। তো সেই ব্যাপারেই এখানে সাজেশনটা দেওয়া হবে। এখানে প্রথম যে অধ্যায়টা আছে, এটা হচ্ছে এভারেজ একটা অধ্যায়। এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউতে প্রশ্ন আসে, কখনো আসেও না। এটা তোমরা কম সময় দিবা, অবশ্যই পড়তে হবে, এ প্লাস পাইতে হলে প্রত্যেকটা অধ্যায় পড়া লাগবে। তবে কোন অধ্যায়গুলো বেশি পড়া লাগবে, কোন অধ্যায়টা কম পড়া লাগবে, সেটা তোমাকে আমি বলে দিচ্ছি। তো প্রথম যে অধ্যায়টা, সেটা কি মোটামুটি কম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা মোটামুটি একটা পড়াশোনা করলেই হবে, বা আগে যদি তুমি পড়ে থাকো, এখন শেষ মুহূর্তে আইসা পরীক্ষার আগে যে কোনো একবার রিভিশন দিলেই হবে। এরপরে দ্বিতীয় অধ্যায়, সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা সিকিউ এমসিকিউ দুই জায়গাতেই তুমি কমন পাবা। তাহলে সিকিউ এমসিকিউর জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, তার মানে এই অধ্যায়টা তোমার ভালো করে পড়া লাগবে। এখনো তুমি সময় পাইলে এই অধ্যায়গুলো আগে পড়বা, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায়, সমাজকর্ম পেশার জ্ঞান, মূল্যবোধ ও নীতিমালা। এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটাতেও তুমি সিকিউ এমসিকিউ কমন পাবা। তাহলে এই অধ্যায়টাও তোমার কি করা লাগবে, গুরুত্ব সহকারে পড়া লাগবে। তারপরে আসো চতুর্থ অধ্যায়, সমাজকর্ম সংশ্লিষ্ট প্রত্যয়সমূহ। এটাকে আমি 5 স্টার দিয়েছি, এখানে গুরুত্ব বোঝানোর জন্য স্টারগুলো দেওয়া। যেটাতে 5 স্টার আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর যেগুলোতে 3 স্টার 2 স্টার আছে এগুলো একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। তাহলে এই অধ্যায়টাতে দেখো 5 স্টার দেওয়া আছে, তার মানে এই অধ্যায়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকেও সিকিউ এমসিকিউ আসে। আর এই অধ্যায়ে এখানে যে বলা হচ্ছে সমাজকর্ম সংশ্লিষ্ট প্রত্যয়সমূহ, এই প্রত্যয়সমূহ তুমি যদি বুঝো, তাহলে তোমার চ্যাপ্টারের বাকি অধ্যায়গুলো বুঝতে বা বাকি বিষয়গুলো বুঝতে অনেক বেশি সহজ হবে। এই প্রত্যয়গুলোর মাধ্যমে তুমি দ্বিতীয় পত্রেও হেল্প পাবা। এখানে এই জিনিসগুলো বুঝে নিলে দ্বিতীয় পত্র তোমাকে কাজে দিবে। এই জন্য এই অধ্যায়টা মাস্ট। সমাজকর্মকে ভালো করে বুঝতে চাইলে তাকে এই অধ্যায়টা ভালো করে বোঝা লাগবে। পরে পঞ্চম অধ্যায়, সমাজকর্মের সাথে বিভিন্ন শাখা ও পেশার সম্পর্ক। এটা লেস ইম্পর্টেন্ট, কম গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা মোটামুটি পড়লেই এনাফ, বা আগে যদি তোমার পড়া হয়ে থাকে, এখন আর পড়ার দরকার নাই, পরীক্ষার আগের দিন এই অধ্যায়টা একটু দেখে গেলেই হবে। তারপরে আসো ষষ্ঠ অধ্যায়, সমাজকর্ম পদ্ধতি। এই সমাজকর্ম পদ্ধতি হচ্ছে তোমাদের প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এখান থেকে প্রতিবারই সিকিউ এমসিকিউ আসে এবং হিউজ পরিমাণে আসে, এখান থেকে কখনোই মিস যায় না। এই অধ্যায় থেকে তুমি কমন পাবাই পাবা। তাহলে যেহেতু এই অধ্যায়টা নিশ্চিত এখান থেকে আমার কমন আসবেই, তাহলে বুঝতেই পারতেছো এটা কতটুকু গুরুত্ব দিয়ে বা কতটুকু সময় নিয়ে তোমার পড়া লাগবে। সিকিউ যেহেতু আসবে, এখান থেকে তোমার বিস্তারিত বিশ্লেষণ বা ব্যাখ্যামূলক আলোচনা করা লাগবে। তাহলে এই অধ্যায়টা তোমার কি করা লাগবে, গভীরভাবে মনোযোগ দিয়ে সময় নিয়ে আস্তে ধীরে ভালো করে পড়া লাগবে। এখনো যদি সময় পাও, তুমি এই অধ্যায়টা সবার আগে পড়বা, তারপরে অন্য অধ্যায়গুলো পড়বা। এরপরে আসো সপ্তম অধ্যায়, সামাজিক নীতি, পরিকল্পনা ও সমাজকর্ম। এটাও মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকেও সিকিউ এমসিকিউ আসে। সামাজিক যে নীতিগুলো আছে সেই নীতিগুলো সম্পর্কে বিস্তারিত পড়বা, পরিকল্পনা কত প্রকার আছে, সেই পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কি কি সেটা জানবা, এবং এগুলোর সাথে সমাজকর্মের কি সম্পর্ক সেটাও তোমার বোঝা লাগবে। তারপরে লাস্ট যে অধ্যায়টা আছে, এটা লেস ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এটা তেমন গুরুত্বপূর্ণ না। এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউ আসে, সিকিউ তেমন একটা আসে না। তাহলে এই অধ্যায়টা হচ্ছে তোমার যদি আগে পড়া থাকে, এখন কম পড়লেও চলবে। আর 5 স্টারদের দেওয়া যে অধ্যায়গুলো আছে, এগুলো অবশ্যই তোমার অনেক ভালো করে পড়া লাগবে। এখান থেকে সিকিউ তুমি কমন পাবা। তাহলে সিকিউ যদি আসে, তাহলে সিকিউ তোমার জাস্ট দুই একটা লাইন লিখলে হবে না, এখানে অনেক ভালো করে। এবং সমাজকর্মের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এগুলা অন্যান্য যে হিস্ট্রি সিভিক্স আছে সেগুলোর মতো না। এখানে তুমি গদবাদা লিখে কখনোই ভালো মার্কস পাবা না। তোমার টেক্সট বই রিলেটেড যে বিষয়টা, অর্থাৎ তোমার পাঠ্য বইয়ে যে আলোচনাগুলো ছিল, তুমি সেখান থেকে তোমার যে টার্মগুলো শিখেছো, সেখান থেকে যে বিষয়গুলো জেনেছো, সমাজকর্মে কিন্তু অনেক নতুন টার্ম পাবা, অনেক নতুন শব্দ পাবা, সেগুলো তোমার এখানে ব্যবহার করা লাগবে। আর এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে সমাজকর্মে দেখবা হচ্ছে একই টার্ম বারবার ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটা অধ্যায়ে একই শব্দ একই টার্ম আছে। এগুলো তোমাকে হেল্প করবে। যদি একবার একটা অধ্যায় থেকে ভালো করে শিখো, পরবর্তীতে দেখবা এই শব্দটাই তোমাকে বারবার কাজে দিচ্ছে, বারবার হেল্প করতেছে। তাহলে এই অধ্যায়গুলার যে আমরা 5 স্টার দিলাম, সেই অধ্যায়গুলো তুমি অবশ্যই ভালো করে পড়বা। পাশাপাশি অন্য যে অধ্যায়গুলো আছে সেগুলোতে যতটুকু সময় পাও তুমি পড়বা, এবং এইভাবে পড়লে গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ভালো করে পড়লে, বাকিগুলো অল্প অল্প পড়লেও তুমি ইনশাল্লাহ আশা রাখতে পারো যে A+ পেয়ে যাবা। তারপরে আসি
গুরুত্বপূর্ণ টপিকগুলা কি যারা পরীক্ষাতে 80+ মার্ক পাইতে চাও তাদেরকে অবশ্যই টপিকগুলা বোঝা লাগবে। প্রত্যেকটা অধ্যায়ের যেরকম গুরুত্বপূর্ণ আমরা যেগুলো অধ্যায় নিয়ে পড়ে আসছি, যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, এখানে 2টা গুরুত্বপূর্ণ, 3টা গুরুত্বপূর্ণ, তেমনিভাবে অধ্যায়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টপিকও থাকে। এমনও অনেক অধ্যায় আছে যেগুলো হচ্ছে সেই অধ্যায়টা তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু এই অধ্যায়ের কিছু টপিক আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাহলে যারা A+ পাইতে চাও বা 80+ মার্ক পাইতে চাও তাদেরকে অবশ্যই যে অধ্যায়ের যে টপিকগুলা গুরুত্বপূর্ণ সেগুলা তোমার ভালো করে জানা লাগবে। এখান থেকে তুমি পরীক্ষাতে কমন পাবা এবং সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। সুতরাং সেগুলো তোমার ওরকম ভালোভাবে পড়ে যাইতে হবে। তো চলো দেখি প্রথম পত্রে কি গুরুত্বপূর্ণ টপিক আছে। সমাজকর্মের ধারণা। তুমি যেহেতু সমাজকর্ম পড়তেছো অবশ্যই তোমার সমাজকর্ম সম্পর্কে একটা ধারণা থাকা লাগবে। তাহলে এইটা প্রথম অধ্যায়ের একদম প্রথম টপিক, সমাজকর্ম সম্পর্কে তুমি বিস্তারিত ধারণা নিবা। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য কি এবং এই সমাজকর্মের কি বৈশিষ্ট্য আছে সেই বিষয়গুলো তোমার জানা লাগবে। এই 3টা টপিক পড়লে মোটামুটি তোমার প্রথম অধ্যায় ক্লিয়ার। এখান থেকেই প্রশ্ন আসবে যদি প্রথম অধ্যায় থেকে আসে। তারপরে আসো দরিদ্র আইনসমূহ। এটা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। বেশ একটা দরিদ্র আইন সম্পর্কে আলোচনা আছে, যেমন হেনরীয় দরিদ্র আইন এবং এলিজাবেথ দরিদ্র আইন। এই যে কয়েকটা আইন, এলিজাবেথীয়, হেনরীয়, এই কয়েকটা ভালো করে তুমি পড়ে নিবা। দরিদ্র আইন সম্পর্কে আসলে এই 2টা আইন থেকে ম্যাক্সিমাম সময় আসে। তাহলে এই 2টা আইন ভালো করে বুঝে নিবা। এই 2টা আইন কখন প্রণয়ন করা হয়, কারা প্রণয়ন করেছে, এগুলোর বৈশিষ্ট্য কি সেগুলো তোমার জানা লাগবে। তারপরে বিভারিজ রিপোর্ট। এই বিভারিজ রিপোর্ট কি, এটা কে প্রণয়ন করেন, কে প্রস্তাব দিয়েছিল, কখন এটা বাস্তবায়ন হয়, এই বিভারিজ রিপোর্ট সম্পর্কে তুমি বিস্তারিত পড়ে নিবা। তারপরে আসো একটা সমিতি, দান সংগঠন সমিতি, জাতীয় সমাজকর্ম সমিতি। এই 2টা সমিতি সম্পর্কে তোমার জানা লাগবে। এগুলো কবে প্রতিষ্ঠিত হয়, এগুলোর কাজ কি, এগুলোর সদস্য কারা, সেগুলো তুমি বিস্তারিত পড়বা। এখান থেকে এমসিকিউ অনেক পরিমাণে কমন আসতে পারে, বা সিকিউতেও দেখবা যে এখান থেকে 2-1টা প্রশ্ন চলে আসতে পারে যে এই সমাজকর্ম সমিতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দাও, বা খ মার্কসেও আসতে পারে যে দান সংগঠন সমিতি সম্পর্কে কিছু লিখো, বা এমসিকিউতে আসতে পারে যে দান সংগঠন সমিতি কবে গঠিত হয়, তখন তোমাকে সেই সালটা লেখা লাগবে। তারপরে আসি শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে জানা লাগবে। প্রভাব বলতে মূলত ইতিবাচক ও নেতিবাচক যে প্রভাবগুলো আছে, ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে তোমার বিস্তারিত জানা লাগবে, যে শিল্প বিপ্লবের ফলে কি নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের সমাজে, বা কি উপকার হয়েছে, কি ইতিবাচক দিক আছে শিল্প বিপ্লবের, সেটা তোমার বিস্তারিত জানা লাগবে। সেগুলো তোমাকে সিকিউতে সরাসরি দিতে পারে যে শিল্প বিপ্লবের কি ইতিবাচক প্রভাব রয়েছে সেগুলো আলোচনা করো, বা নেতিবাচক প্রভাবগুলো কি সেগুলো ব্যাখ্যা করো। তখন তোমাকে এই শিল্প বিপ্লবের যে ইতিবাচক নেতিবাচক প্রভাব আছে, এই নেতিবাচক ও ইতিবাচক 2টাই তোমার ভালো করে জানা লাগবে। তারপরে আসো পেশা ও বৃত্তি। পেশা কি এবং এটার সাথে বৃত্তির কি সম্পর্ক আছে সেটা তোমার বোঝা লাগবে। এরপরে আসো সমাজকর্ম, পেশা ও মূল্যবোধ। সমাজকর্ম পেশা কি, এটার বৈশিষ্ট্য কি, বা এগুলোর এই সমাজকর্ম পেশার মূল্যবোধ কি সেগুলো তোমার জানতে হবে। এরপরে আসো সমাজ কল্যাণ। সমাজ কল্যাণের মধ্যে রয়েছে সদকা, জাকাত, ধর্মগোলা, সরাইখানা, দেবোত্তর, বাইতুল মাল, ওয়াকফ, এতিমখানা। এই যে কয়েকটা টপিক, এগুলো তোমার এমসিকিউতে বেসিক্যালি বেশি কাজে দেয়, এবং মাঝে মধ্যে এখান থেকে সিকিউ আসে। তোমাকে একটু ব্যাখ্যা দিয়ে বললো, বা একটা জিনিস তোমাকে উদ্দীপকে দেখাইলো, এবং এগুলোর সাথে তোমাকে মিল খুঁজে বের করতে বলবে যে এটার সাথে কোনটা মিল রয়েছে, সাদকার নাকি ধর্মগুলার নাকি বাইতুল মালের নাকি সরাইখানা। তখন তোমাকে সেগুলা বুঝে নিতে হবে, এবং এগুলা যদি খুঁজতে যাও তাহলে তোমাকে অবশ্যই আগে এই টপিকগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা লাগবে, যে সরাইখানা কি, সরাইখানা কখন, কোন জিনিসটাকে সরাইখানা বলা হয়, সেই ব্যাপারে যদি বিস্তারিত না জানো তাহলে সিকিউতে আসলে তুমি নিশ্চিত ধরা খাবা। এই জন্য এই টপিকগুলো অবশ্যই তোমার ভালো করে বুঝে নিতে হবে। এরপরে আসো সমাজসেবা। সামাজিক নিরাপত্তাগুলো কি যে কয়টা সামাজিক নিরাপত্তা আছে এই অধ্যায়ের মধ্যে সবগুলা সামাজিক নিরাপত্তা তোমার জানা লাগবে। এরপরে আসি সামাজিক পরিবর্তন কি, সামাজিক উন্নয়ন কি, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সমাজ সংস্কার কি, সমাজ সংস্কারের সাথে জড়িত যে ব্যক্তিবর্গগণ রয়েছে, গুরুত্বপূর্ণ মানুষজন, তাদের ব্যাপারে জানা লাগবে। সামাজিক উন্নয়ন, সামাজিক পরিবর্তনের মধ্যে কি মিল আছে কি অমিল আছে, সামাজিক সংস্কার এবং নিয়ন্ত্রণের মধ্যে কি পার্থক্য আছে, এই যে বিষয়গুলো, এগুলা তুমি যদি এই প্রত্যেকটা টপিক সম্পর্কে বিস্তারিত পড়ো তাহলেই বুঝে যাবা যে কোনটার সাথে কি মিল আছে বা কি অমিল আছে। এগুলাও কিন্তু সিকিউতে মাঝে মধ্যে দিয়ে দেয়, যে সামাজিক পরিবর্তন ও সামাজিক উন্নয়নের মধ্যে কি পার্থক্য আছে সেটা তুলে ধরো, তখন তোমাকে সেই পার্থক্যগুলো দেখাইতে হবে। এরপরে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই প্রথম পত্রের, ব্যক্তি সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্মের ধারণা তোমার দিতে হবে, ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে জানা লাগবে, ব্যক্তি সমাজকর্মের নীতিমালাগুলা কি সেগুলো জানা লাগবে। ঠিক তেমনিভাবেই দল সমাজকর্ম কি, দল সমাজকর্মের বৈশিষ্ট্য, দল সমাজকর্মের পদ্ধতিগুলা, দল সমাজকর্মের নীতিমালা, সেটাও তোমার বিস্তারিত জানতে হবে। এরপরে আসো এই যে দল সমাজকর্ম, ব্যক্তি সমাজকর্ম পড়লাম, সমষ্টি সমাজকর্মের সম্পর্কে পড়লাম। এই দল, ব্যক্তি ও সমষ্টি সমাজকর্মের সাথে সমাজকর্মের কি সম্পর্ক, সমাজকর্মী এখানে কিভাবে কাজ করে, বা এই পদ্ধতিগুলো বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকাটা কি, সেটা তোমার বিস্তারিত জানা লাগবে। সেগুলো তোমার সিকিউ এমসিকিউ 2 জায়গাতেই কাজে দিবে।
এরপরে আসো সমাজকর্ম প্রশাসন, সামাজিক কার্যক্রম, সমাজকর্ম গবেষণা এবং সামাজিক নীতিসমূহ। এগুলো তোমার সিকিউ এমসিকিউ দুই জায়গাতে এই টপিকগুলো কাজে দিবে। এগুলো সম্পর্কে তোমার বিস্তারিত একটা ধারণা নিতে হবে। তারপরে আসো এই যে নীতিসমূহের মধ্যে রয়েছে হচ্ছে শিশু শিক্ষানীতি, জনসংখ্যা নীতি, নারী উন্নয়ন নীতি। এই কয়েকটা নীতি সম্পর্কে তুমি বিস্তারিত পড়ে নিবা। এগুলো কবে হয়, এগুলোর নীতিগুলোর মধ্যে কি কি বিষয় সংশ্লিষ্ট বা এগুলোর মধ্যে কি কি বিষয় আছে সেগুলো তোমার বিস্তারিত জানতে হবে। এই নীতিগুলো থেকে এমসিকিউ প্রশ্ন করে সিকিউ মাঝে মধ্যে দিয়ে দেয়। তারপরে আসো কয়েকটা পরিকল্পনা, যেমন বার্ষিক পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা। এই যে কয়েকটা পরিকল্পনা সেগুলো তুমি ভালো করে বুঝে নিবা। এরপরে আসো সমাজকর্ম পেশার ইতিহাসটা এবং এর সম্ভাব্য প্রয়োগক্ষেত্র, আন্তর্জাতিক পরিচিতি। এগুলা লাস্ট অধ্যায়ের টপিক, তেমন গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ বেশি আসে। মাঝখানের যে কয়েকটা টপিক, যেমন দল সমাজকর্ম, ব্যক্তি সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, সমাজকর্ম প্রশাসন, সামাজিক কার্যক্রম, সমাজকর্ম গবেষণা, তারপরে সমাজ কল্যাণের যে কয়েকটা বিষয়, সদকা, জাকাত, ধর্মগুলা, সরাইখানা, দেবুত্তর, বাইতুল মাল, ওয়াকফ, এই যে কয়েকটা বিষয়, এগুলো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এবং এখানে কয়েকটা দরিদ্র আইন আছে, এগুলোও অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে সিকিউ কমন আসে, প্রায় সময় এগুলো থেকে সিকিউ দেওয়া হয়, বারবার এগুলো আসতে দেখা যায়। তাহলে এই কয়েকটা দরিদ্র আইন এবং এই যে বিষয়গুলো, এখানে যতগুলো টপিক আছে, তোমাকে এ প্লাস পাইতে হলে অবশ্যই সবগুলো টপিকেই ভালো করে পড়া লাগবে। এই টপিকগুলো মোটামুটি যে পড়বে সে আশা রাখতেই পারে 80+ মার্ক সে পাবে। এই টপিকগুলো যে কেউ যদি ভালো করে পড়ে সে ইনশাল্লাহ 80+ মার্ক পাবে। তোমার যদি এই টপিকগুলো সবগুলো পড়া থাকে, এখন জাস্ট 1-2 বার রিভিশন দাও, ইনশাল্লাহ তুমি A+ পাবা। আর যদি এর ভিতরে তোমার কোনো টপিক এখনো পড়া বাকি থাকে, খুঁজে তুমি বইটা খুলো, বইটার মধ্যে যে টপিকগুলো খুঁজে বের করে টপিকগুলো সবগুলো পড়ে নাও, ইনশাল্লাহ তুমি 80+ মার্ক পরীক্ষাতে পাবা। তোমার A+টা নিশ্চিত হবে যদি এই কয়েকটা টপিক ভালো করে পড়ো। তারপরে আসি সমাজকর্মে দ্বিতীয় পত্রতে। সমাজকর্ম দ্বিতীয় পত্র কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা বিস্তারিত এখন জানবো। তো সমাজকর্মের দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে রয়েছে সমাজকর্মের শাখা, দ্বিতীয় অধ্যায়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে সিকিউ এমসিকিউ দুই জায়গাতেই আসে। যারা একটা অ্যাভারেজ মার্ক পেয়ে পাস করতে চাচ্ছ, তারা এই 4টা বা 5টা অধ্যায়, এখানে যে 5টা অধ্যায় দেওয়া আছে, এই 5টা অধ্যায় পড়লে তুমি পরীক্ষাতে 60%, 60%-এর উপরে মার্কস তুমি পাইতে পারো। অন্তত 60% ইনশাল্লাহ পাবাই, বা এর আশেপাশে প্রশ্ন কমন পাবা এবং সেই অনুযায়ী 60%-এর মতো মার্কস তুমি পেয়ে যাবা। কোন অধ্যায়গুলো পড়লে? সমাজকর্মের শাখা দ্বিতীয় অধ্যায়, সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মী অনুশীলন বা সমাজকর্মী অনুশীলন তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় সামাজিক সমস্যা প্রতিরোধে সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থার ভূমিকা, সরকারি সামাজিক উন্নয়ন কার্যক্রম, বেসরকারি সামাজিক উন্নয়ন কার্যক্রম। এই যে 4টা-5টা অধ্যায়, এই 5টা অধ্যায় যদি কেউ পড়ে ভালো করে, এই 5টা অধ্যায় পড়লে ইনশাল্লাহ তুমি পরীক্ষাতে এভারেজ একটা মার্কস পেয়ে, মোটামুটি একটা ভালো মার্কস পেয়ে পাস করতে পারবা। আমি আনুমানিক ধরে নিলাম তুমি 60%-এর মতো প্রশ্ন পরীক্ষাতে কমন পাবা, এবং এগুলো যদি ভালো করে লিখতে পারো ইনশাল্লাহ তুমি এই 60% বা 60+ মার্ক ইনশাল্লাহ পাবা। তবে যারা A+ পাইতে চাও তাদের কিন্তু কেবল এই 5টা অধ্যায় পড়লেই হবে না। তবে এখানে আরেকটা বিষয় আছে, যারা A+ পাইতে চাও তাদেরকেও এই 5টা অধ্যায় গুরুত্ব সহকারে পড়া লাগবে। গুরুত্বপূর্ণ অধ্যায় মানে সবার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে বারবারই প্রশ্ন আসে, সিকিউ এমসিকিউ এখান থেকে রিপিট হয়, প্রতিবারই এই অধ্যায়গুলো থেকেই ঘুরে ফিরে সিকিউ এমসিকিউ আসে। তার মানে এই 5টা অধ্যায় ভালো করে পড়লে একটা এভারেজ মার্কস পাওয়ার নিশ্চয়তা যে কেউ হইতে পারো বা নিশ্চিত থাকতে পারো যে এখান থেকে তুমি এভারেজ একটা মার্কস তুমি নিয়ে আসতে পারবা। এরপরে আসি, যারা A+ পাইতে চাও তারা আসলে কিভাবে পড়বা, তারা কি করতে হবে? আমি আগেও বলেছি তোমাদেরকে অবশ্যই সবগুলা অধ্যায় পড়া লাগবে। তবে সবগুলা অধ্যায় পড়লেও এখন শেষ মুহূর্তে আইসা সবগুলা অধ্যায় পড়ার সময় তোমার হাতে না থাকতে পারে। আগে মোটামুটি যে অধ্যায়গুলো পড়া আছে, এরকম কিছু অধ্যায় আছে যেগুলা আগে পড়া থাকলে এখন আর তেমন না পড়লেও চলবে। এখন শেষ মুহূর্তে যে অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আগে ভালো করে পড়া লাগবে। তারপরে তোমার কাছে যদি সময় থাকে, তোমার হাতে সময় থাকলে তুমি বাকি অধ্যায়গুলা দেখো। তো এখানে কিভাবে আমরা পড়বো, কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো, সেইটার ব্যাখ্যা আমি দিব। এখানে প্রথম যে অধ্যায়টা আছে মৌল মানবিক অধিকার, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়টার মধ্যে মৌলমানবিক চাহিদাগুলো কি কি, মৌলমানবিক চাহিদার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো সেগুলো তুমি যদি পড়ো, এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউতে প্রশ্ন আসে। দু একটা বইয়ের নাম আছে, সেই বইগুলা কে লিখেছে সেই ব্যাপারে তুমি জেনে নিবা, তাহলে এমসিকিউ এখান থেকে ভালো একটা কমন পাবা। তার মানে এটা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তারপরে আসো দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা, এইটাও ভালো পরিমাণে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে মাঝে মধ্যেই এমসিকিউ সিকিউ সবই আসে, বা সিকিউ এমসিকিউ একটা থাকবে এই অধ্যায় থেকে। তার মানে এই অধ্যায়টাই ভালো গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা তোমার ভালো করে জানা লাগবে। তারপরে তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন, এইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়।
এটা মাস্ট তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। যদি তুমি এ প্লাস পাইতে চাও তাহলে তোমাকে এই অধ্যায়টা সম্পর্কে মাস্ট ভালো করে জানাই লাগবে। তারপর আসি চতুর্থ অধ্যায়। এটা কম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা তুমি মোটামুটি পড়লেই হবে, বা আগে যদি পড়া থাকে এখন শেষ মুহূর্তে আইসা খুব একটা না পড়লেও চলবে, পরীক্ষার আগে আগে 1-2 বার রিভিশন দিয়ে গেলেই হবে। পঞ্চম অধ্যায় সামাজিক আইন ও সমাজকর্ম, এটাও কম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে প্রশ্ন তেমন একটা আসে না, আসলেও খুবই কম আসে। তাহলে এই অধ্যায়টাও কম গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টা কিন্তু তুলনামূলক সহজ, তুমি 1-2 বার পড়া থাকলে এখন না পড়লেও চলবে, পরীক্ষার আগে আরেকবার পড়ে নিও। ষষ্ঠ অধ্যায় সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এবং সপ্তম অধ্যায় বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, এই দুইটা অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে প্রতিবারই সিকিউ আসে, এমসিকিউ আসে, তাহলে এই দুইটা অধ্যায় অবশ্যই অবশ্যই তুমি ভালো করে পড়ে নিবা। এরপরে অষ্টম অধ্যায় আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন, নবম অধ্যায় সমাজকর্ম শিক্ষার মাঠকর্ম, এই দুটো অধ্যায় তুলনামূলক কম গুরুত্বপূর্ণ অধ্যায়, এগুলা যদি আগে তোমার পড়া থাকে এখন শেষ মুহূর্তে আইসা এগুলাতে সময় নষ্ট করার দরকার নাই, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ে তুমি অন্য বই দেখো, এবং এই অধ্যায়গুলো যেগুলো তোমার কম গুরুত্বপূর্ণ অধ্যায় তোমার আগে যদি পড়া থাকে তাহলে এখন আর পড়া লাগবে না, তুমি অন্য অধ্যায়গুলো পড়ো বা অন্য চ্যাপ্টার পড়ো। আর যদি কারোর এই অধ্যায়গুলো একদমই না পড়া থাকে তাহলে তুমি এখন এই অধ্যায়গুলো একটু রিডিং হলেও দুই একবার পড়ো, তাহলে এই অধ্যায়গুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা হবে। আর যে অধ্যায়গুলো 5 স্টার দেওয়া, এখানে মূলত গুরুত্ব বোঝানোর জন্য আমি স্টার দিয়ে দিছি, যেগুলোতে 5 স্টার দেওয়া আছে এই অধ্যায়গুলো তোমার অবশ্যই অবশ্যই যখনই সময় পাবা এই অধ্যায়গুলো আগে ভালো করে পড়বা, তারপরে অন্য অধ্যায়গুলো যতটুকু সময় তোমার কাছে থাকবে সেই অনুযায়ী পড়লেই হবে। তারপরে আসি গুরুত্বপূর্ণ টপিকগুলা কি কি, সমাজকর্ম দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ কি কি টপিক আছে যেগুলা থেকে প্রশ্ন শিওর কমন আসে, সেই টপিকগুলো হচ্ছে মৌলমানবিক চাহিদা। এখানে একটা বিষয় বলি তোমাদেরকে, প্রতিটা অধ্যায় যেমন রয়েছে এখানে আমরা প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো খুঁজে খুঁজে বের করেছি, যে অধ্যায়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে পড়বো। তবে এরকম অনেক টপিক আছে যেগুলো হচ্ছে অধ্যায়টা গুরুত্বপূর্ণ না হলেও টপিকটা গুরুত্বপূর্ণ, তো ওই রকম গুরুত্বপূর্ণ যে টপিকগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি খুঁজে খুঁজে বের করে দিয়েছি এখানে, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি পড়লে ইনশাল্লাহ 80+ মার্ক তুমি ক্যারি করতে পারবা, যদি এই প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমার বিস্তারিত ধারণা থাকে। সেই টপিকগুলো কি কি? প্রথম হচ্ছে মৌলমানবিক চাহিদা। মৌলমানবিক চাহিদা কি, মৌলমানবিক চাহিদা কতগুলা, সেই ব্যাপারে বিস্তারিত তুমি জানলে এখান থেকে এমসিকিউ এ প্রশ্ন আসে, এমসিকিউতে তুমি কমন পাবা, এবং সিকিউতে আসলেও তুমি মৌলমানবিক চাহিদা সম্পর্কে বিস্তারিত লিখতে পারবা। এবং এই টপিকগুলো শুধুমাত্র নামে মাত্র পড়লে হবে না, এই টপিকগুলো অবশ্যই অনেক ভালো করে একদম ব্যাখ্যা সহ তোমার ভালো করে বুঝে নিতে হবে, যেন সিকিউতে কমন আসলে তুমি ভালো ব্যাখ্যামূলক একটা প্রশ্নের উত্তর দিতে পারো। তারপরে আসি চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, শিল্প সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, প্রবীণ কল্যাণ সমাজকর্ম, এই যে কয়েকটা সমাজকর্মের কথা বললাম এইগুলা এই দ্বিতীয় পত্রের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলা কেউ যদি বুঝে তাহলে বাকি আর অন্য কোনো টপিক তার জন্য বাকি থাকে না। এই টপিকগুলো যদি কেউ ভালো করে বুঝে নিতে পারে বাকি যে টপিকগুলো আছে সেগুলো তার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে এই যে কয়েকটা টপিক এগুলো অবশ্যই অবশ্যই ভালো করে বুঝে নিবা। যদি কেউ নিজে না বুঝতে পারো তোমার পরিচিত কোনো বড় ভাই থাকলে তার সহযোগিতা নিতে পারো, বা কোনো টিচারের শরণাপন্ন হইতে পারো, টিচারের কাছে গেলেও তারা এই বিষয়গুলো তোমাকে অল্প সময়ের মধ্যে সহজে বুঝিয়ে দিতে পারবে। তারপরে আসি সমাজকর্মীর ভূমিকাটা কি। এই যে বেশ কয়েকটা সমাজকর্ম সম্পর্কে পড়লাম, সেই সমাজকর্মগুলার আর মধ্যে সমাজকর্মীর ভূমিকাটা কি বা এগুলো বাস্তবায়নে সমাজকর্মী কি ধরনের কাজ করে সেগুলো সম্পর্কে তোমার বিস্তারিত জানতে হবে। তারপরে আসি সামাজিক সমস্যাসমূহ। আমাদের সমাজে অনেক সমস্যা থাকে, সামাজিক সমস্যাগুলো যেরকম মাদকাসক্তি, বাল্যবিবাহ, এরকম অনেক সামাজিক সমস্যা সম্পর্কে তোমাদের বইয়ে আলোচনা আছে, সেই সামাজিক সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত পড়ে নিবা, এগুলার কারণ কি, এগুলার সমাধান কি, এগুলা কিভাবে উৎপন্ন হয় সেগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমার জানা লাগবে। তারপরে সামাজিক প্রতিষ্ঠানসমূহ, বেশ কয়েকটা সামাজিক প্রতিষ্ঠান আছে, সেই সামাজিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে বিস্তারিত তোমাকে জানা লাগবে। তোমার এখান থেকে সিকিউ আসবে, এমসিকিউ আসবে এই সামাজিক প্রতিষ্ঠানসমূহ এবং সামাজিক সমস্যা থেকে। তারপরে সামাজিক সমস্যা প্রতিরোধে সমাজকর্মের কি ভূমিকা বা আইন প্রয়োগকারী সংস্থা আছে এদের কি ভূমিকা, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিব। তারপরে সামাজিক আইনসমূহ, সামাজিক যে কয়েকটা আইন আছে সেই সামাজিক আইনগুলো সম্পর্কে, এগুলো কবে প্রণীত হয়, এই সামাজিক আইনগুলোর ধারাগুলো কি কি, এই সামাজিক আইনের বৈশিষ্ট্য কি, এই সম্পর্কে বিস্তারিত তোমাকে জানতে হবে। এগুলো এমসিকিউতেও আসে, সিকিউতেও কমন আসবে। তারপরে গ্রামীণ সমাজসেবা এবং শহর সমাজসেবা, এই দুইটার মধ্যে কি কি মিল আছে, কি কি পার্থক্য আছে, সেই বিষয়গুলো তোমার জানতে হবে, এবং শহর সমাজকর্মীর বৈশিষ্ট্য কি, গ্রামীণ সমাজকর্মীর বৈশিষ্ট্য কি, এই ব্যাপারেও তোমার বিস্তারিত ধারণা নিতে হবে। এখান থেকে মাঝে মধ্যেই সিকিউ আসে বা রেগুলারই আসলে সিকিউ এখান থেকে আসতে দেখা যায়, ঘুরে ফিরে
এই ২টা টপিকের মধ্যে থেকে একটা সিকিউ প্রশ্নে আসেই পরীক্ষাতে। তাহলে এই ২টা টপিক ভালো করে বুঝবা। সহজ সমাজসেবা কি, গ্রামীণ সমাজসেবা কি এবং এই শহর এবং গ্রামীণ সমাজসেবার মধ্যে কি পার্থক্য আছে। তারপরে হচ্ছে কিশোর উন্নয়ন কেন্দ্র। কিশোর উন্নয়ন কেন্দ্র কি, এটা কিসের জন্য কাজ করে বা কোন কিশোররা এখানে থাকে, এই বিষয়গুলো তুমি বিস্তারিত জেনে নিবা। তারপরে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম সমূহ এবং কিছু আন্তর্জাতিক সংগঠন, তাছাড়া লাস্ট অধ্যায়ের ২টা টপিক কেস ম্যানেজমেন্ট ও গ্রুপ ম্যানেজমেন্ট। এই ২টা টপিক তোমাদের লাস্ট অধ্যায়ের মধ্যে পড়ে। এই ২টা টপিক পড়লে লাস্ট অধ্যায়ে আর কিছুই বাকি থাকে না। এই ২টা টপিক পড়লে মোটামুটি তোমার লাস্ট অধ্যায়ের প্রিপারেশন শেষ হয়ে যাবে। তাহলে এই যে টোটাল টপিকগুলো আমি আলোচনা করলাম, এই টপিকগুলো কি? এগুলো হচ্ছে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সমূহ। এই টপিকগুলা তুমি যখন বইটা পড়বা তখন এই টপিকগুলা খুঁজে খুঁজে বের করে, যখন একটা অধ্যায় পড়তেছো সেই অধ্যায়ে যখন এই টপিকগুলা পাবা সেটা ভালো করে পড়বা। অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ সহ একদম গভীরভাবে ভালো করে বুঝে নিবা। আর এই টপিকগুলা কিন্তু যারা এ প্লাস পাইতে চাও তারা অবশ্যই ভালো করে পড়বা। আর যারা মোটামুটি একটা রেজাল্ট করে পাস করতে চাচ্ছ তারাও যদি এই টপিকগুলো অন্তত রিডিংও পড়ো, তুমি পরীক্ষাতে দেখবা এখান থেকে সিকিউ এমসিকিউ সব জায়গাতে কমন পাবা। তোমার যতদূর মনে থাকবে সেই অনুযায়ী তুমি লিখতে পারলে, উত্তর দিতে পারলে তুমিও ভালো মার্কস পাইতে পারো। যাদের মোটামুটি বেসিক ভালো, তারা অনেকেই ভালো মুখস্থ রাখতে পারে, মনে রাখতে পারে, তারা যদি একবার রিডিংও পড়ে এখান থেকে অনেক কিছুই তারা উত্তর করতে পারবে। তবে যারা এ প্লাস পাইতে চাও অবশ্যই তোমাকে এই প্রত্যেকটা টপিক একদম এ টু জেড বিস্তারিত এগুলো সম্পর্কে জানতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। তবে অনেকেই আছো যারা হচ্ছে ভালো কলেজের মধ্যে হয়তো ভালো টিচার পাও নাই, অনেক সময় অনেকেই হয় টিচার সংকট বা বিভিন্ন কারণে বা নিজের ব্যর্থতার কারণে তুমি এগুলো পড়ো নাই, বা এখন লাস্ট মুহূর্তে এসে তোমার মনে হচ্ছে যে এই টপিকগুলো আসলে কোনো কিছুই বুঝতেছো না। অনেকেই আসো এই অধ্যায়ের অনেক নতুন নতুন টার্ম আছে তোমাদের ইতিহাস বা সিভিক্সের মতো, এখানে কিন্তু সব গদবাতা শব্দ না, এগুলো কিন্তু তোমার নতুন অনেক শব্দ আছে যেগুলো তোমার হয়তো অপরিচিত লাগতে পারে বা যেগুলো সম্পর্কে তোমার ধারণা না থাকতে পারে। তো এইগুলা অনেকে নিজে নিজে বুঝে নিতে পারে, যারা বুঝতে পারে তো আলহামদুলিল্লাহ, বা অনেকেই আছো যারা হচ্ছে কলেজে ক্লাস করে সেই বিষয়গুলো তোমরা বুঝে নিয়েছো। কিন্তু যাদের এই ঘাটতিটা আছে, কলেজে ক্লাস করতে পারো নাই বা কলেজে ক্লাসে যাও নাই বা সেখান থেকে বুঝতে পারো নাই, তোমাদের জন্য এখন শেষ মুহূর্তে সমাধান হচ্ছে হয়তো তোমার কোনো পরিচিত বড় ভাই থাকলে তার কাছে গিয়ে সেগুলো বুঝে নিতে পারো, বা ক্লোজ কোনো স্যার থাকলে তার কাছ থেকে বুঝতে পারো। কিন্তু যাদের এই সুযোগটাও নাই তাদের জন্য আমাদের একটা সমাধান আছে। সেই সমাধানটা হচ্ছে আমাদের হালকেন স্টাডির মাইক্রো কোর্স যেটা আছে এই সোশ্যাল ওয়ার্কের উপরে, সেই মাইক্রো কোর্সটা যদি তুমি করো 199 টাকা দিয়ে কিনে, তুমি সেখানে রেকর্ডেড ক্লাস পাবা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে 50+। এই 50+ ক্লাস যদি এখন তুমি করো, এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমার 50+ ক্লাস করা এখন সময় নাও থাকতে পারে। তোমাকে দেখতে হবে তুমি কোন টপিকগুলো বুঝো না, সেই ক্লাসটা ওপেন করে তুমি সেখান থেকে সেই টপিকের আলোচনাটা যেখানে আছে, আমাদের এই ক্লাসগুলোতে প্রত্যেকটা টপিক সম্পর্কেই, গুরুত্বপূর্ণ টপিক বলো বা কম গুরুত্বপূর্ণ বলো, প্রত্যেকটা টপিকের আলোচনায় আমাদের এই ক্লাসগুলোতে আছে। তো তুমি যে টপিকগুলো বুঝতেছো না, তুমি একটা অধ্যায়ের সব বুঝবা না এরকম না, অনেক কিছু তুমি ভালো বুঝবা, অনেক কিছু আছে যেগুলো তোমার বোঝার বাইরে বা তুমি বুঝতে পারো না, সেই টপিকগুলো ক্লাস ওপেন করে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে পড়তে পারো। কারণ শেষ সময়ে এই 50টা ক্লাস করার সময় তোমার হাতে নাই, এগুলোর মধ্যে সময় নষ্ট করা যাবে না। তোমার এই কোর্সটা কিনে, যেহেতু অল্প টাকায় কোর্সটা কিনে তুমি যে কাজটা করতে পারো, তুমি যে টপিকগুলো বুঝো না অধ্যায়গুলো খুঁজে সেই ক্লাসটা ওপেন করে সেই নির্দিষ্ট টপিকগুলো জাস্ট বুঝে নিবা, সেই নির্দিষ্ট টার্মগুলো বুঝে নিলে পরীক্ষাতে আসলে তুমি ভালো লিখতে পারবা। তো এই কোর্সটা হচ্ছে তোমাদের জন্য একটা সহজ সমাধান। যাদের পক্ষে সম্ভব বা যারা অনেক টপিক বুঝতে পারতেছো না, তারা এই কোর্সটা কিনে অল্প টাকার মধ্যে তুমি তোমার সমস্যাটার সমাধান করতে পারো। আর মোটামুটি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সাজেশন এই পর্যন্তই ছিল। আশা করি এই সাজেশনটা তোমাদের পরীক্ষাতে অনেক বেশি কাজে দিবে, এবং এই সাজেশনটা ফলো করলে আমরা যেভাবে বুঝিয়েছি সেই বিষয়গুলো তুমি যদি খেয়াল করে সেইভাবে পড়ো বা সেই নির্দেশনা তুমি যদি মানো, ইনশাল্লাহ তুমি নিশ্চিত থাকতে পারো 80+ মার্ক তুমি পরীক্ষাতে পাবা। যদি আমাদের প্রত্যেকটা দেখানো টপিক এবং প্রত্যেকটা অধ্যায় যেভাবে বলেছি সেভাবে গুরুত্ব দিয়ে যদি পড়তে পারো, ইনশাল্লাহ তুমি 80%-এর উপরে মার্কস পাবা। আর যারা হচ্ছে এভারেজ একটা রেজাল্ট করে পাস করতে চাচ্ছ, তাদের জন্য আমি সমাধানটা বলে দিয়েছি। যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বলেছি সেগুলো আগে পড়বা, সেগুলো পড়ার পর বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো জাস্ট তুমি 1-2 বার রিডিং পড়ে যাবা। তবে যে 4টা-5টা অধ্যায়ের কথা বলছি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই তোমাকে একটু সময় নিয়ে ভালো করে পড়া লাগবে। এই কয়েকটা অধ্যায় যদি অন্তত না পড়ো, তাহলে তুমি পরীক্ষাতে 60% মার্কসও আশা করতে পারো না। এই কয়েকটা অধ্যায় পড়লে, অল্প কয়েকটা অধ্যায় এগুলো পড়লে তুমি পরীক্ষাতে অন্তত 60+ মার্কস পেয়ে যাবা। আর বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো তুমি জাস্ট রিডিং দিয়ে যাবা। তো এই ছিল মোটামুটি আজকের সাজেশন। আশা করি এই সাজেশনটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে, এবং যেহেতু শেষ পর্যায়ে তোমাদের পরীক্ষা অল্প কিছুদিন পরে, এখানে তোমার পড়াশোনার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের যত্ন নেওয়া। তুমি নিজের শরীরের যত্ন নিবা।
এই লাস্ট পর্যায়ে আইসা যেন কোনোভাবেই অসুস্থ না হও। যদি অসুস্থ হয়ে যাও, তোমার ২ টা ৩ টা বা ৫ টা দিন নষ্ট হয়ে যায়, সেটা তোমার জন্য পরীক্ষাতে কাল হয়ে দাঁড়াইতে পারে। এই লাস্ট মুহূর্তে প্রতিটা দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সময়গুলা তুমি পড়াশোনার বাহিরে যে কাজগুলা করতে পারো তা হচ্ছে খাওয়া এবং ঘুম। খাওয়া ঘুম ঠিক রেখে পর্যাপ্ত পরিমাণে খাওয়া-দাওয়া করো। গরমের সময় পানি খাও এবং ঘুমটাও ঠিক রাখো। এর বাহিরে অন্য কোনো কাজ না করে, ফোনের মাধ্যমে সময় নষ্ট না করে, রিল থেকে সময় নষ্ট না করে তুমি বাকি যে সময়টা পাও খাওয়া ঘুমের বাহিরে সেটা তুমি পড়াশোনা করো। শেষ মুহূর্তের এই সময়টা যদি ভালো করে পড়ো, কাজে লাগাও, ইনশাআল্লাহ তুমি মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর যারা আগে থেকেই পড়ে আসতেছো, এই রেগুলারিটিটা জাস্ট মেইনটেইন করো, ইনশাআল্লাহ তুমি A+ পাবা। তো আজকের সাজেশনটা এই পর্যন্তই থাকলো। পরবর্তী অন্য কোনো বিশেষ সুপার সাজেশনে হয়তো তোমাদের সাথে আবারও দেখা হতে পারে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।